আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 1.2 এর 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করছিলাম। আজকে আমরা যে বাকি 21, 22 এবং 23, 24 অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে আজকে অনুশীলনী 1.2 চ্যাপ্টারটি শেষ করে দেব। তো চলো তাহলে আমরা চ্যাপ্টারটা শেষ করি। প্রথমে আসো, যেই 21 নম্বর অঙ্কটা আছে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কের উত্তরটা দেখে ফেলি। আচ্ছা, প্রথমে আসি, রাখো আমি বের করতেছি। 21 নাম্বার, এই যে দেখো এখানে বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আচ্ছা, তো তোমরা বুঝতে পারলা যে দুইটা ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এখন আমি তো জানি না যে ক্রমিক সংখ্যাটা কি, এখন আমি ধরলাম যে ক্রমিক সংখ্যাটা হচ্ছে ক, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ক্রমিক সংখ্যা। এখন আরেকটা ক্রমিক সংখ্যা কি? এটা যদি ক হয় তাহলে আরেকটা কি হইব? ক প্লাস 1 বা ক যোগ 1, ঠিক আছে? মানে এটা একটা সংখ্যা, এর পরের সংখ্যাটা হচ্ছে কি? ক যোগ 1, ঠিক আছে? মানে প্রথমত তো ক্রমিক সংখ্যাটা আমরা জানি না, সেই জন্য ক ধরে নিছি। তাহলে অপর সংখ্যাটা কি হবে? ক যোগ 1। আমাদের সিরিয়ালটা এরকম ভাবেই হয়, 1 2 3 4 5 6, ঠিক আছে? আমরা ধরো 2 এর পরে আমরা 3 পাবো কিভাবে? 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তো 3 পাবো, আবার 3 এর পর 4। এখন তুমি যদি 3 এর সাথে 1 যোগ করো তাহলে কত পাবা? 4 পাবা। তো আমরা ধরে নিলাম ক্রমিক সংখ্যাটা প্রথম হচ্ছে ক আর পরের সংখ্যাটা হচ্ছে ক যোগ 1। তো দেখো, মনে করি একটি সংখ্যা ক এবং অপর সংখ্যা হচ্ছে ক যোগ 1। এখন দেখো বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে। আচ্ছা, তো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তো দুইটি ক্রমিক সংখ্যা। তো এখন দেখো বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এখন বিয়োগফল কি? বিয়োগ আমরা কি করি? বড় সংখ্যা থেকেই তো ছোট সংখ্যাটা বিয়োগ করি। তো এখানে বড় কে ক বড় নাকি ক প্লাস 1 বড়? অবশ্যই ক প্লাস 1 যে সংখ্যাটা আছে এটা বড়। তো এটার বর্গ কি হইব? ক যোগ 1 হোল স্কয়ারে। এটা কি? অন্তর মানে কি বিয়োগ, কি হইব? ক স্কয়ার, ঠিক আছে? তার বর্গের অন্তরে ওনারা কত বলে দিছে? 37। তো সমান সমান কত হইব? 37 হলে দুইটি সংখ্যা নির্ণয় করে। এখন আমরা সমাধান করবো। দেখো, আশা করি যে পর্যন্ত তোমরা বুঝছো। এখন দেখো যে ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার সমান সমান 37। এটার পরে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো 2ab, তো 2 এখানে এ হচ্ছে কি ক, 2a আর বি হচ্ছে কি 1। তো দেখো 2 কে 2 মানে 2 কই আসে না আলটিমেটলি, দেখছো এখানে 2 করে লিখা। 2ab প্লাস বি স্কয়ার আর বি কি 1, 1 স্কয়ার মানে কত? 1, ঠিক আছে? আর মাইনাস ক স্কয়ারের মাইনাস ক স্কয়ারই আছে সমান সমান 37। তারপর দেখো যে এখানে দেখো প্লাস ক স্কয়ার আর মাইনাস ক স্কয়ার আর প্লাস ক স্কয়ার কি যায়? কাটা যায়। তাহলে এখানে কি থাকে? 2 ক প্লাস 1, 2 ক প্লাস 1 সমান সমান 37। তাইলে কি হয় দেখো যে 2 ক সমান সমান প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস, তো 37 বিয়োগে কত হবে? 36। তাহলে 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ, 36 এ 2 দিয়ে ভাগ দিলে কত হয়? কয়ের মান 18। তাহলে একটি সংখ্যা 18। তো একটি সংখ্যা আমরা ধরছিলাম ক, তাহলে ক সমান সমান কত হইছে? 18। আরেকটা সংখ্যা ছিল ক প্লাস 1, তাহলে কত হইব? 18 যোগ 1, তাহলে কত? 19, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝছো এই অঙ্কটা ক্লিয়ার। এখন আমরা 22 নম্বর অঙ্কে যাব। তো 22 নম্বর অঙ্কটা দেখো, 22 নম্বর অঙ্কটা কি বলছে? এমন দুইটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, কোশ্চেনটা তোমরা আগে বুঝো। এমন দুইটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে আমাদের এমন দুইটা সংখ্যার বর্গ নির্ণয় করতে হবে যেটার একটা পূর্ণ সংখ্যা হইব, ঠিক আছে? মানে আমাদের আগের মধ্যে একটা ক হইলে আরেকটা কি হইব? ক প্লাস 1, ঠিক আছে? তো এটা হচ্ছে দুইটা সংখ্যা। তো এখন ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর, তো এটাও সেম, দুইটার বর্গের আমাদের অন্তর নির্ণয় করতে হবে। ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার, যাদের অন্তর একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। এতটুকু বুঝছো? যাদের একটা কি পূর্ণ বর্গ সংখ্যা, মানে সংখ্যাটা কি হবে? অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হইব। এখন আমরা এই যে এটার আগে বের করি। এই যে দেখো, মনে করি সংখ্যা দুইটি ক এবং ক প্লাস 1, বর্গের অন্তর্গত ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার। তো ওই যে আগের যে অঙ্কটা করলাম ওইটার মধ্যে ক স্কয়ার প্লাস 2 ক প্লাস 1 মাইনাস ক স্কয়ার, তো মাইনাস ক স্কয়ার প্লাস ক স্কয়ার কি যায়? কাটা। তো দেখো 2 ক প্লাস 1 থাকে আমাদের। তো এখানে যেহেতু বলছে যে বর্গের অন্তর অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হইব, তাহলে আমরা জানি যে কি পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 4 9 16, তারপর কত
36, ঠিক আছে, 25, 36 এগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো 4 মানে কি 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, মানে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এখন আমাদের সবার ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 4। তো আমাদের দেখো আমরা পাইছি কত? 2 ক প্লাস 1 সমান সমান আমরা 4 ধরবো। এখন দেখি যে এটা ভাগ করা যায় কিনা। তাহলে 2 ক, তো দেখো একের পাশে যোগ, এর পাশে গেলে বিয়োগ, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 3। তো এখন দেখো ক সমান সমান 3/2। তো এই 2 পাশে গুণ, এই পাশে গেলে ভাগ, তো এটা কি যায়? যায় না। তো এটা কি একটা স্বাভাবিক সংখ্যা না। এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা না, তাহলে আমরা আবার করব যে 4 তো যায় না, তাহলে 2 ক যোগ 1 সমান সমান কত নিব? আমরা 9 নিব। তো দেখো 2 ক সমান সমান 9 বিয়োগ 1 কত হয়? 8। তো 2 ক সমান সমান 8। এখন দেখো 2 পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ, তাইলে কত হইব? 8/2। সুতরাং ক সমান সমান কত হয়? 4। তো এতটুক যে বুঝছো তোমরা যে এখানে কি কয়ের মান আমরা বের করতে পারছি না, 9 দিয়ে কি কয়ের মান বের হইছে না। তো 4 কি একটা স্বাভাবিক সংখ্যা। তো আমাদের দুইটা সংখ্যা ছিল, একটা ক ছিল আর একটা ক প্লাস 1 ছিল। তো একটা যদি 4 হয়, 4 + 1 কত হইব? 5। ঠিক আছে। তো দেখো অপর সংখ্যাটি কত হইব? 4 যোগ 1 কত? 5। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। এখন আসো যে তোমাদের 23 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করি। যে দেখো তোমাদের 23 নম্বর অঙ্কটার মধ্যে বলছে 21/22 আমরা কমপ্লিট করলাম। এখন আমরা 23 এবং 24 যে সৃজনশীল দুইটা আছে সেটা সলভ করে দিই। দেখো বলছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাথে যাচাই করো। আচ্ছা, তো আমরা দেখি যে প্রথম সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। তো প্রথমে তুমি প্রথম সংখ্যাটা হচ্ছে 384। 384 তুমি ভাগ করবা, যেমন 2 দিয়ে ভাগ করলে আসবে 192, আবার 192 2 দিয়ে ভাগ করবা আসবে 96, 96 2 দিয়ে ভাগ করলে আসবে 48, 48 2 দিয়ে ভাগ করলে আসবো 24, 24 2 দিয়ে ভাগ করলে আসবো 12, 12 2 দিয়ে ভাগ করলে আসবো 6, আর 6 2 দিয়ে ভাগ করলে আসবো 3। এখন তুমি যদি সিরিয়ালে বসাও তখন দেখবা যে জোড়া কয়টা আছে। দেখো এইটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, কিন্তু দেখো 2 আর 3 কি জোড়া অবস্থায় আছে? নাই। তারপর দেখো যে আমি বলি, দেখো এই যে জোড়া জোড়া আছে, কিন্তু 2 আর 3 কি জোড়া আছে? নাই। তো 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 6। তাহলে কি সংখ্যাটা কি পূর্ণবর্গ? না, এখানে 6 কি জোড়া বিহীন। তো সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ না। যদি দেখো এখানে 2 গুণ 3 এরকম না থাকা, সাপোজ গুণ তাদের সাথে 6 গুণ থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম? 2 গুণ 3 গুণ 6 লিখতে পারতাম 2 গুণ 3। তারপর দেখো এই যে দেখো, তারপর আমরা সিরিয়াল লিখতে পারতাম না 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তারপর দেখো জোড়া জোড়া হয়েছে না আমাদের। তো এটা কি পূর্ণবর্গ হইতো? যেহেতু এখানে 6 কি জোড়াবিহীন, তাই কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা না। যদি আমাদের জোড়া থাকতো তাহলে কি পূর্ণবর্গ হইতো। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, তৃতীয় সংখ্যাটি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা দ্বিতীয় সংখ্যাটাও সেম ভাবে আমরা নির্ণয় করবো, যেমন 2187 3 দিয়ে যদি ভাগ করা আসবে 729, 729 3 দিয়ে ভাগ করলে আসবে 243, 243 3 দিয়ে ভাগ করলে আসবে 81, 81 3 দিয়ে ভাগ করলে আসবে 27, 27 3 দিয়ে ভাগ করলে আসবে 9, আর 9 3 দিয়ে ভাগ করলে আসবে 3। তো এখানে দেখো এখানে যদি সব জোড়া জোড়া হয় তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ, যদি জোড়া জোড়া না হয় তাহলে পূর্ণবর্গ না। তারপর দেখো এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, দেখো কিন্তু 3 কি আলাদা না, 3 কি সিঙ্গেল আছে না। এখন সংখ্যাটা কি পূর্ণবর্গ? না। এখন দেখো যদি আমরা 3 যদি আমরা জোড়া করতে যাই তাহলে অবশ্যই 3 এর সাথে আরেকটা কি 3 গুণ দিতে হইব, তাইলে তো সে জোড়া হইব না। এখন দেখো সংখ্যাটা পূর্ণবর্গ না, অতএব 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তখন পূর্ণবর্গ সংখ্যাটি হবে, এই যে দেখো এখন কি 3 এর সাথে 3 এই যে আরেকটা 3 গুণ দিয়া জোড়া লাগাই দিছে, তাহলে এই যে নতুন সংখ্যাটা কি 6561, মানে 2187 সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে হবে 6561। আশা করি খ নাম্বারটা বুঝছো। এখন আসো গ নাম্বারটা। বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আসো যে দ্বিতীয় সংখ্যার সাথে তুমি যদি কত যোগ করো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2187, ঠিক আছে। এখন 2187 রে তোমার আমি এই যে বর্গমূল নির্ণয় করার যে প্রসেসটা আছে এটা আমি আগের ক্লাসও দেখাইছি, আমি লাস্ট বার দেখাই দিতেছি। এই যে দেখো 2100, তো সবার প্রথম কাজ হচ্ছে এখানে একটা দাগ দিবা। এখন জোড়া জোড়া করবা, জোড়া জোড়া আমরা করলাম। এখানে কত 21, 21 না,
এখন তুমি যদি হিসাব করো 21-এর নিচে সবচেয়ে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? দেখো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 9, 16, 25। এখন দেখো লাস্ট হচ্ছে কি 21-এর ছোট কত হচ্ছে 16। তো এখন 16-রে কত দিয়ে গুণ করলে যায়? 4 4 16 মানে 4। ঠিক আছে, তো 4 স্কোয়ার মানে কত 16। এখন তুমি বিয়োগ করো, 6 আছে 11 হইব, কত হইলে 5 হাতে 1, এটা শেষ। পরে এই যে দেখো এখানে জোড়া পুরাটা নামবে, যে 87 আছে 87 পুরাটা নামবে। এখন 4-এর এই যে তুমি 4 নিছো সেটা ডাবল বসবে এখানে, 4-এর ডাবল কত 8 দুগুণে আমাদের 8 বসাইতে হইব। এখন দেখো আমরা এখানে এমন একটা সংখ্যা বসামো যেটা বসানোর পর আমরা গুণ করলে এটা সমান হয়, এটা সমান অথবা ছোট হয়। যদি আমরা এখানে 6 বসাই, তুমি 86-রে 6 দিয়ে গুণ করলে হইব 516। ঠিক আছে, এখন তুমি এখানে 6 বসাইছো মানে এখানে উপরেও তোমার কত বসাই দিব? 6 বসাই দিব। এখন তুমি দেখো ভাগফল কত বাড়িছে? 71। তুমি বলতে পারো যে স্যার এটা আবার যায় না, না দেখো 46-এ তুমি আবার ডাবল করো তাহলে কত হইব? যেটা হইব এটা আবার তোমার এখানে বসাইতে হবে, কিন্তু এটা কি হয়েছে 71 থেকে বড় হয়ে যায়, তাই কি আর নেওয়া যাবে না। তাহলে আমাদের ভাগশেষ কত বেরিল? 71। তো আমাদের কিন্তু আমরা বুঝতে পারলাম কি সংখ্যাটা কি 46-এর কাছাকাছি, মানে 46-এর পূর্ণবর্গ সংখ্যা হবে না, কিন্তু 46-এর একটু বেশি। তো দেখো যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের সময় 71 ভাগশেষ থাকে, সেহেতু 2187-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন বর্গমূল হবে 46 যোগ 1, মানে 46 থেকে একটু বেশি, মানে 46 থেকে 1 বেশি মানে কত? 47। এখন তুমি 47 গুণ 47 করো, 47 গুণ 47 করার পর 2209 আসবো, কিন্তু আমাদের সংখ্যাটা ছিল 2187। তাহলে আমাদের কত যোগ করতে হইব? আমরা 47 গুণ 47 করার পর 2009 আর 2187, তাহলে আমাদের সংখ্যার সাথে 22 যোগ করা লাগবে। ঠিক আছে, তাহলে 22 যোগ করলে এটা কি হইব? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, মানে আমাদের উত্তর হবে কত? 22। এখন আসো তোমাদের যে লাস্ট অঙ্ক আছে, এই যে 24 নাম্বার, যে একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এই অঙ্কটা অনেক সহজ, তো তোমরা 24 নাম্বারটা করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো তোমরা দেখো 24 নাম্বার কি বলা হয়েছে। সবার প্রথম বলা হয়েছে 6-এর গুণনীয়কগুলো বের করো। তো 6-এর গুণনীয়কগুলো কি? 6-এর কেমনে কেমনে ভাঙান যায়? দেখো 6-এর যদি আমরা গুণনীয়কগুলো বের করি তো কত হয়? সবার প্রথম 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 গুণ 1 শেষ। এই তো আর কি, 6 কে 6 আর 3 দুগুণে 6, তো তাহলে 1 2 3 আর 6। তো গুণনীয়কগুলো কি কি? 1 2 3 6। খ নাম্বারটা দেখো, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যা বর্গাকারে সাজানো যাবে? বলছে যে সৈন্যগুলোকে 3 6 9 এই আকারে সাজানো যায়। এই যে দেখো এখানে বলছে 6 7 8 সারিতে সাজানো যায়। আচ্ছা, এখানে যে অঙ্কটা আছে আমার সলভের সাথে একটু সংখ্যা ডিফারেন্স আছে, কিন্তু অঙ্কের নিয়ম সেম। তোমরা ওইটা বুঝলে এটাও বুঝতে পারবা। তোমরা এই অঙ্কটা দেখো, কারণ দুইটাই সেম কিন্তু একই। এখানে 6 জায়গায় এখানে 6 আছে কিন্তু এখানে 8 আছে, মানে কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্কের উত্তর এক না আসলে তোমাদের যে সংখ্যাটা আছে সেগুলো সেম একবারে। দেখো এখানে 6 5 6 9 দেওয়া আছে, আর এখানে যাই দেওয়া আছে তোমরা ওইটা বাসায় করার ট্রাই করবা, কারণ তোমাদের অঙ্ক তো হুবহু পরীক্ষা আসবে না, সংখ্যা ঘুরে আসবো। ঠিক আছে, তো তোমরা 5 6 9-এর আগে লসাগুটা দেখো। তোমরা 5 6 9-এর আগে লসাগু নির্ণয় করছি। দেখো 3 5 2 3। ঠিক আছে, এখানে দেখো 3 গুণ 3 5 গুণ 2। দেখো এখানে কি বর্গাকারে সাজাতে হলে 5 গুণ 2 10 গুণ করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের লসাগুটা এইভাবে আসছে। দেখো 3 আর 3 কি আছে? জোড়া, কিন্তু 5 আর 2 জোড়া আছে না, 5 আর 2 গুণ করলে কত হয়? 10। যদি 10 এর একটা জোড়া থাকতো তাহলে কি হইতো? বর্গাকারে সাজানো যেত। তাহলে বুঝতে পারলাম কি আমাদের সাথে কি করতে হইব? 10 গুণ করতে হইব। সুতরাং সৈন্য সংখ্যাকে 10 গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো তোমরা সেম যে অঙ্কটা আছে, এই যে তোমরা 6 7 8-এর লসাগু বের করবা। বের করার পর যত বেরোইব, তো আমি লসাগুটা নির্ণয় করে দিই। 6 7 8-এর যে লসাগুটা আছে, তো 2 দিয়ে যদি ভাগ করি 3, এটা 7 আর এটা হবে কত? 4। তো দেখো আর যায়, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে এটা কি বেরোয়? 2 গুণ 3 গুণ 7 গুণ 4। দেখছো এভাবে বেরোয় না? তো এটা দেখো 3 দুগুণে কত? তো এটাকে যদি আমরা জোড়া ভাঙাই তো 2 গুণ 3 গুণ 7। দেখো 4-এর আমরা 2 গুণ 2 লিখতে পারি। তো লিখার পর দেখো 2 গুলা যদি আমরা এক সাইডে আসি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7।
তো দেখো এখানে 2 আর 2 এর একটা জোড়া আছে, আর কোনো জোড়া আছে? আর কোনো জোড়া নাই। তাহলে কত? 3 7 21, 21 দুগুণে 42, ঠিক আছে? তো তুমি এটার সাথে যদি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা তুমি এটার সাথে যদি তুমি 42 গুণ করো, তাহলে তোমাদের বর্গশূন্যকে বর্গাকারে সাজানো যাবে, বুঝছো? মানে এটার উত্তর আসবে 42। আমাদের যে উত্তরটা আসছে সেটা হচ্ছে 10, কিন্তু বইয়ের অঙ্কের মধ্যে আসবে কত? 42। মানে উত্তর একটু ডিফারেন্স হইতে পারে সংখ্যার জন্য, কিন্তু অঙ্ক সেম। তো বলছে গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের যে প্রাপ্ত সৈন্য সংখ্যা সেটা ছিল, সেটা তো বুঝছোই যে আমি এটা করাইতেছি। এটা দেখো আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে 90 জন, ঠিক আছে? সৈন্য সংখ্যা কতজন? 90 জন। তো এখন দেখো 90 আমাদের দেখো যেই প্রাপ্ত ইটা আছে এটা কিভাবে আসছে? 3 গুণ 3 গুণ 5 গুণ 2, ঠিক আছে? তো এটা দেখো 3 গুণ 3 করলে কত হয়? 9 গুণ 5 দুগুণে 10। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? 9 গুণ 9 যোগ 1 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। দেখো সংখ্যাটা যদি আমরা পূর্ণবর্গ করতে চাই, এটা তো 10, আমাদের এটাকে কত বানাইতে হইব? 10 বানাইতে হইব, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে 10 বানাই, তাহলে এটার সাথে কত লিখতে হইব? 1 দিতে হইব, গুণ 9 যোগ 1, ঠিক আছে? তাহলে তো দুইটা মিল হয়, মানে 10 গুণ 10 হয়, ঠিক আছে? 10 গুণ 10 হলে কত হয়? 100, বুঝছো তোমরা? তো এখন দেখো 100 হইছে, কিন্তু আমাদের প্রাপ্ত সংখ্যা কত? 90। তো আমাদের কয়জন লাগবো? 100-র লগে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে কত হয়? 10। তাহলে আমাদের সুতরাং শূন্য যোগ করতে হবে 10 জন। এখন যদি আমি তোমাদের অঙ্কটা বুঝাই যে এখানে কত বের করতে হইব, তো এটা আমাদের বের হয়েছিল এই যে এটা, এই যে দেখো এটা যদি আমরা গুণ করি, যে আমাদের তো 42 বেরিয়েছিল, তো 42 দুগুণে 84, তারপর 84 দুগুণে 8 দুগুণে 16, 180। যাই হোক ওইটার সাথে তুমি ওইটাকে পরের সংখ্যাটা পূর্ণবর্গ করবা, আর যত যোগ করলে যে তোমার সৈন্য সংখ্যা সাজানো যাবে ওই উপায় করবা, এটা তোমরা দেখবা যে মিলা যাবে, ঠিক আছে? আমি তো এটার অন্যরকমটা বুঝিয়ে দিচ্ছি, তো আশা করি তোমরা পারবা। যাই হোক যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।